আমি আপনাদেরকে যেগুলো বলবো সেটা একটা ইতিহাস। এই ইতিহাস বোধহয় অনেকেরই জানা নাই, এদেশে জানা নাই। ভিতরের ঘটনা অনেক কিছু আমি জানি, যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী। বিডিআরের ঘটনা হলো, আমি শর্টকাট করতেছি। ঘটনা হলো 25 তারিখে 12:30টার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম। আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল, উনি আমার সাথে আমার আন্ডারে চাকরি করতেছিলেন। উনি আমাকে সেদিন জানালেন, স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে। পরে জানিয়েছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন, আমাকে না জানিয়েই। আমি তার বস ছিলাম। যাই হোক, ওখানে গিয়ে উনি ডিজির দায়িত্ব গ্রহণ করলেন। তবে আমি একটু আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি, আগেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি কমান্ডে ছিলাম না, বিকজ সেনাপ্রধান আমাদের আর্মিতে যে সিস্টেম হলো সেটা তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডাররা থাকে। যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে ছিলাম, কমান্ডের বাইরে ছিলাম, পরের দিন আমি জেনারেল মঈনকে ফোন করলাম দুপুরের দিকে, বলেছে খবর কি। আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মঈনের পরে আমার দ্বিতীয় স্থান, আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সে সময়। আমি পরবর্তী অফিসে ছিলাম। কাজে আমার একটা দায়িত্ব বর্তায় গেল। এই দুর্দিনে আমাকে ওনাকে সাহায্য করা বা এই দেশকে সাহায্য করা বা বিডিআরকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা। তো উনি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে। আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছে কিনা। ভেরি ফানি, আমি কেমন করে জানবো, জানলে আপনি জানবেন। কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শাকিল মারা গেছে। আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম, বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম। তো উনি বললেন যে তুমি কি জানো যে জেনারেল শাকিল মারা গেছে কিনা। যাই হোক, তারপরে 25, 26, 27 শুক্রবারের দিন, মোস্ট প্রবল 28 তারিখ কি 27 তারিখ হবে, উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে। এটা কিন্তু ইতিহাস, আপনারা জেনে নেন। এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পান নাই, আপনারা জানেন না। আমি একজন সাক্ষী, এখন জীবিত আছি। একদম এটা উঁচু লেভেলের ইতিহাস, উঁচু স্তরের ইতিহাস। কর্নেল হাসিনুর বা জেনারেল হাসান নাসির বা আরও অনেক কিছু বলে গেলেন ট্যাকটিক্যাল লেভেলে। আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন 1-to-1 কথাবার্তা হচ্ছে। তো জেনারেল মঈন আসলেন বিকাল ঠিক জুম্মার, আমি নামাজ পড়ে বাসায় আসছি, খেতে বসছি, তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান। বা এই ঢাকা এরিয়া, পুস্তকলা, গাজীপুর, সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার, প্রায় 1000-2000 অফিসার হবে তখন। হ্যাঁ, এরকম 1000-1500 অফিসার হবে, ইয়াং অফিসার সব, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম। আমরা বসলাম, আমি সব সামনের সারিতে ছিলাম। জেনারেল মঈন আসলেন, রোস্টামে দাঁড়ালেন, উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন। উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা যেমনি কথা বলছেন, অফিসার সব রা করে উঠলো। কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে, কেউ কাঁদতেছে, কেউ মারতেছে, মানে চিৎকার করতেছে। কথা বলতে দিবে না ওনাকে কথা বলতেই দিল না ওনাকে। বলে আপনি কেন কথা বলবেন, আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য, আমাদের অফিসারদের বাঁচাতে আপনারা আসেন নাই, আমার কোর্সকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো বাঁচাতে আসেন নাই, আমার রুমমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার প্লাটুন মেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো আপনি বাঁচাতে কিছু করেন নাই। উনি আমার কিছু করার, উনি হয়তো বলার চেষ্টা করলে আমার কিছু করার ছিল না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তো অফিসাররা মানতে নারাজ, কোনোই কথা শুনবেন, একদমই কথা শুনবেন। আমি পিছনে তাকাই দিলাম, এটা কি, এটা কি সেনাবাহিনী, সেনাপ্রধান কথা বলতেছে। আমি একটু বিস্মিত হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এটা কি হচ্ছে। আমি একটু বুঝতে পারতেছিলাম জিনিসটা। তারপরে 2-1 অফিসার দাঁড়ালো, কিছু ব্রিগেডিয়ার লেভেলে 2-1 ঠান্ডা করার চেষ্টা করলো। অফিসাররা কোনো কথাই শুনতেছে না। জেনারেল মঈন আমাকে শেষ পর্যন্ত বলে, তুমি একটু মাইকটা নাও, একটু শান্ত করার চেষ্টা করো। আমি মাইকটা নিলাম। প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম, তোমরা যদি এরকম শোরগোল করো তো দেশটা সর্বশান্ত হয়ে যাবে, দেশটা চলে যাবে। কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল। হয়তো আল্লাহ তাআলা বলল যে দেখো, একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, বিডিআর শেষ হয়ে গেছে, শত্রু কিন্তু অপেক্ষা করতেছে
যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি, সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনীতে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশ খতম হয়ে যাবে। আমি ঠিক এই কথা বলছিলাম। আমি যতটুকু মনে কথাকে আমি হাজির নাজির করে বলছি, আমি এই কথা বলেছিলাম, দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, তোমরা যদি আমাদের কথা না শুনো, শান্ত না হও, শৃঙ্খলা ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু আরেকটা বাহিনীতে তারা ঢুকে যাবে, আর্মিকে শেষ করে দিবে। এটা আমি কেন বলেছিলাম, আমি জিয়াউর রহমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে, তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র। আর এই কু দেখতে দেখতে খুব তিক্তব্যক্ত হয়ে গেছিলাম, আর কত কু দেখবো। জিয়াউর রহমান যখন চিটাগাংয়ে মারা যান, তখন আমি চিটাগাংয়েই ছিলাম। এই রক্তক্ষরণ অনেক দেখেছি আর্মিতে, অনেক হত্যা দেখেছি, অনেক কু দেখেছি, অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক ষড়যন্ত্র দেখেছি। ইয়াং অফিসার পার্টিগুলো আমাদের করতে হতো, সামনে দাঁড়াতে অনেক ভুল, হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো, বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো, কিছুটা ঠান্ডা হলো, ঠিক আছে, আসলেই তো তাই। অফিসাররা আমাকে জেনারেল মঈন পরে বললেন, ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে, 6টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে, শত্রুকে তারা খুঁজে বের করবে, কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে। তো আমি জেনারেল মঈন আমার সাথে পরে শেয়ার করলেন, ওনার অফিসে আসার পরে আমি না, এটা আমরা হতে দিতে পারি না, এটা হলে হবে কি, অফিসাররা একদিকে চলে যাবে, সৈনিকেরা একদিকে চলে যাবে, দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে, দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জেনারেল মঈন আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে, যে কোনো সময় তারা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনারা উঠায় নিয়ে যাবেন। আমরা না এটাও আমরা হয়তো দেবো না। এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর মানে 3টা ডিভিশনের একটা ব্রিগেড, একটা আর্মি কমান্ড, সেটা কুমিল্লার মুখে তারা ঢোকাবে প্ল্যান করেছিল। এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম, বিরাট বড় বিপদ। বিডিআর তো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বিশ্রীভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যাই হোক, এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে, পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। দুইজন নাম, ওনাদের নাম কি জানো, আজম এবং নানক, এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বিডিআর এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম আর দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে কি যেন ওনার রুমাল দিয়ে ঘামটা মুছতেছে, বলে হ্যাঁ ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। তো যাই হোক, অফিসাররা আমাদেরকে 14-15টা কন্ডিশন দিল। সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না, এবং আপনি একাই যাবেন না, আপনার সঙ্গে 3-4জন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান। দাবি ছিল অনেকগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একটা করে প্লট দেওয়া হবে, ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। জেট আমরা বিমান বাহিনীর বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম, সে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। যতগুলো পয়েন্ট দিয়েছিলাম, প্রায় 14-15টা পয়েন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। শুধু টাকার কথা বললেন, 1 কোটির কথা যখন বললাম, ভাবি কাঁদতেছেন, কথা বলার ডিফিকাল্ট। 1 কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো, 58 জন ধরেন অফিসার, অনেকগুলো টাকা, আমি রাষ্ট্রের জন্য 1 কোটি করে টাকা। আমি একটু বোকা ছিলাম, কথাটা ওইভাবে বলতে হতো না, আমি ডাইরেক্ট বললাম 1 কোটি করে দিতে হবে আপনাকে। জেনারেল মঈন রোস্ট্রাম থেকে নেমে আসলেন নিচে, এসে অফিসাররা ওনাকে ঘিরে ফেললেন। মেজর, ক্যাপ্টেন, মহিলা অফিসারও ছিল, ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন, র্যাঙ্ক খোলা শুরু করলেন। আমি বললেন না, এটা আমি যতই ক্ষতি হোক আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে, সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে। আমি অফিসারদেরকে বকাবকি করলাম, কয়েকটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বলল
যে স্যার কিছুই তো করতে পারেন নাই, এখন কেন কথা বলতেছেন? বলে ইয়েস, আমি কিছু করতে পারি নাই, কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না। আমি জেনারেল মোয়েনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, তারা গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিল, কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল। আমি স্যার বাইরে হয়ে আসেন, এই ছাড়ো তোমরা। আমি বাইর করে নিয়ে আসলাম, নিয়ে এসে আসার পথে উনি বলতেছেন আমি রিজাইন করব, আমাকে কাগজ দাও, আমি এখনই রিজাইন করব। আমি বলে স্যার আগুন তো জ্বালিয়েছেন,